নমস্কার শ্রোতা বন্ধুরা, পদ্যকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। এই রুদ্র, কি ভুলভাল বকছিস কি? আমাদের আসর তো গল্প কথার। তা তো বটেই। তাহলে পদ্য কথার আসর এটা বললি কেন? আচ্ছা, বিজয়া দশমীর সিদ্ধি খেয়ে আর ওই ভূত চতুর্দশী থরি হ্যালোউইনের ভূত দেখে তোর কি মাথাটা গুলিয়ে গেল? মাথা গোলায়নি। এই একবিংশ শতাব্দীতে ভূতের দেখা পাওয়া দুষ্কর, আর আজকের মার্কিন মুলুকে খাঁটি সিদ্ধি পাওয়াও শক্ত। মার্কিন মুলুকে কেন, সারা পৃথিবীতেই এখন অন্যকে সিদ্ধি পাওয়ানোর চেয়ে স্বার্থ সিদ্ধির দিকেই লোকের ঝোঁক বেশি। কিন্তু তাহলে আসল কথা এই যে আজকের বৈঠকে আমাদের সেই বহুকাল ধরে করে আসা প্রতিশ্রুতি রক্ষা করতে চলেছি আমরা। এই সিজনের গোড়াতেও আবার প্রতিশ্রুতি করেছিলাম যে কবিতার মধ্যে দিয়ে কাহিনী কথনের যে ধারা বাংলা ভাষায় বহুদিন আগে থেকে চলে আসছে, সেই সব সাহিত্য থেকেও আমরা মাঝে মাঝে পাঠ করব। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দৃঢ়তর প্রতিশ্রুতি। যা, এত দিন বাদে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে চলেছি তবে আমরা। খুবই ভালো কথা। কিন্তু তার জন্য আসরের নামটাই পাল্টে দেওয়াটা কি ঠিক হচ্ছে? না না, নাম আসলে পাল্টাচ্ছে না। আজকে একটি কাব্যকাহিনী পাঠ করব, এইটাই একটু কায়দা করে প্রথমে বলে নিচ্ছিলাম আর কি। বেশ, কায়দা তো রক্ষা হয়েছে। তা এবারে বল, কি পাঠ করছিস? বাংলায় অন্য ভাষার মতোই গদ্যে কাহিনী রচনার অনেক আগে থেকেই তো কবিতায় কাহিনী কথন চলেছে। মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন্দ্রনাথ, এসব আধুনিক বাংলার কবিদের আগেও মধ্যযুগে মুকুন্দরাম, মালাধর এবং অন্যান্যদের রচিত বিভিন্ন মঙ্গলকাব্য, ময়মনসিংহের গীতিকা, কৃত্তিবাস আর কাশিদাস তো বটেই। বাংলা কাব্যকাহিনীর গভীরতা তো কম নয়। তা তো বটেই। তারও আগে প্রাচীন যুগে বাংলা লিখনের যে প্রথম নিদর্শন পাওয়া যায়, অর্থাৎ 1000 বছরেরও বেশি পুরনো চর্যাপদ, তাও তো কবিতা। অবশ্য তাতে আধ্যাত্মিক চেতনার কথাই বেশি, হয়তো তাকে কাহিনী বলতে দ্বিধা হতে পারে। কিন্তু মানুষের প্রকৃতিই তো হলো গল্প বলা, কাজেই ভাষা যবে থেকে ছিল, গল্প কথাও ততদিন থেকেই ছিল নিশ্চয়, যদিও 1000 বছরের থেকে বেশি পুরনো লিখিত কোনো নিদর্শন আর পাওয়া যায়নি। তা এই প্রাচুর্যের মধ্যে থেকে তুই কি দিয়ে আরম্ভ করবি ভাবছিস? সত্যি সেটা নিয়ে বেশ ভাবতে হয়েছিল। রচনাকালের যেমন ব্যাপ্তি, তেমনি বৈচিত্র্য দৈর্ঘ্যে। গদ্যে যেমন সুদীর্ঘ উপন্যাস থেকে নিয়ে বড় গল্প, ছোট গল্প, অনুগল্প সবই আছে, তেমনি সুদীর্ঘ মঙ্গল কাব্য থেকে নিয়ে ছোট কয়েক লাইনের কবিতার মধ্যে দিয়ে সম্পূর্ণ কাহিনীর কথন সবই আছে বাংলায়। সব দিক ভেবে চিনতে রবীন্দ্রনাথকে দিয়ে আরম্ভ করাই সব থেকে ঠিক মনে করলাম। আজ পাঠ করব তাঁরই একটি কবিতা। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। কবিগুরুকে স্মরণ করেই আমাদের কাব্য কাহিনীতে বা মানে পদ্য কথায় পদার্পণ শুরু। তাহলে আর কথা না বাড়িয়ে আরম্ভ করে দে পাঠ। আর শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে থাকুন রুদ্রর আজকের পাঠ। আমি আজকে তবে আসি, আবার আপনাদের কাছে ফিরে আসব আমার পরবর্তী এপিসোডে। শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আমরা আজ থেকে এই আসরে পদ্য কথা পাঠ আরম্ভ করতে চলেছি, এ কথা সত্য, কিন্তু আমাদের আসর গল্প কথার, অর্থাৎ কাহিনীমূলক রচনার। যেসব কবিতা প্রধানত কাব্যমূলক, যাতে সেই সব কথা আবছাভাবে বলা আছে যা শুধু কবিতাতেই বলা যায়, সেই ধরনের কবিতা কিন্তু আমাদের লক্ষ্য হবে না। যে কবিতায় কাব্য আসলে গল্পের বাহন, সেই সব কাহিনীমূলক কবিতাই আমরা এই পডকাস্টে পাঠ করতে চাই। কাজেই আমাদের আসর গল্প কথারই থেকে যাচ্ছে, কেবল কখনো সে গল্প গদ্যে বলা, কখনো পদ্যে। চতুর্থ সিজনের শেষে আমরা এই কথা আপনাদের বলেছিলাম শ্রোতা বন্ধুরা। আরম্ভ করতে অনেক দেরি হয়ে গেল বলে লজ্জিত বোধ করছি,
কিন্তু আমাদের উদ্দেশ্যটা সেই আগের মতোই আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য গল্পই আমরা এর আগে এই পডকাস্টে পাঠ করেছি, যদিও রবীন্দ্রনাথ কবিগুরু। কবিতার মধ্যে দিয়েই তাঁর সঙ্গে বিশ্বের পরিচয়। তাঁর সবথেকে গভীর, ভাবোদ্দীপক, অনন্তের ছোঁয়া লাগা কবিতাগুলি, যা আজও সারা পৃথিবীর সাহিত্য জগতের বিস্ময় হয়ে আছে এবং বোধহয় চিরকালই থাকবে, সেগুলি প্রায় সবই কাব্যমূলক। রবীন্দ্রনাথ কিন্তু শিল্প সাহিত্যের সর্বত্র পারদর্শী এবং পথিকৃৎ। তিনি কাহিনীমূলক কবিতাও লিখেছেন বেশ কিছু, তারই একটি আজ পাঠ করব। কাহিনীমূলক কবিতার মধ্যেও অনেক দিক আছে। পুরাকাল থেকে প্রচলিত রীতি অনুযায়ী এই ধরনের কবিতা সাধারণত ছন্দের উপর বিশেষভাবে নির্ভর করে এবং সাধারণত অন্তমিলের উপরেও। তার একটা কারণ হয়তো এই যে প্রাচীন সময়ে থেকে ধরলে এই ধরনের কাহিনীর এবং সে কাহিনী কথনের জন্ম লেখা আবিষ্কারেরও আগে। বেদ উপনিষদের মতোই এইসব কাহিনী হয়তো প্রাচীনকালে বেঁচে থাকার জন্য নির্ভর করেছে শ্রুতি ও স্মৃতির ওপরে, পরের কোনো যুগে লিপিবদ্ধ হয়েছে। তাছাড়া লেখার আবিষ্কারের পরেও বহুদিন বেশিরভাগ মানুষই লিখতে বা পড়তে পারত না। তা ছিল বিশেষ শিক্ষা দীক্ষা সম্পন্ন মানুষের কাজ। তাই মুখে মুখে পুনরাবৃত্তিই ছিল গল্পকথার প্রধান মাধ্যম, যে কাজে ছন্দ ও মিল প্রচুর সাহায্য করে। আবার পরের যুগে আমরা দেখেছি যে সাহিত্যিকেরা কাহিনী কবিতাকে অন্য আকৃতি দিয়েছেন। মাইকেল মধুসূদনের মহাকাব্যে ছন্দ সুস্পষ্ট এবং নিখুঁত, কিন্তু অন্ত্যমিলের কোনো বালাই নেই। সংস্কৃত কাব্যের আদলে এই অমিত্রাক্ষর ছন্দ বাংলাতে প্রথম তিনিই প্রবর্তন করেন। তারও পরে বিভিন্ন কবিরা, রবীন্দ্রনাথ তো বটেই, প্রতি পংক্তির এক দৈর্ঘ্য বা অনুষ্টুপ ছন্দের বেড়া ডিঙিয়ে আরও অনেক মুক্ত ছন্দের প্রবর্তন করলেন। আর শেষে জন্ম হল গদ্য কবিতার। তাতে ছন্দও সুস্পষ্ট নয়, মিল তো নেইই, শুধু এক অধরা কাব্যগুণেই তা কবিতা। এই রকম কবিতাও বাংলায় প্রথম লেখেন রবীন্দ্রনাথ। সেই প্রথম গদ্য কবিতাগুলি সংকলিত আছে লিপিকা কাব্যগ্রন্থে। আমরা লিপিকা থেকে এর আগে এই পডকাস্টে পাঠ করেছি, কাজেই এক হিসেবে আমাদের এই আসরে পদ্যকথার শুরু হয়ে গেছে কিছুদিন আগেই। প্রসঙ্গত, অনেকে রবীন্দ্রনাথের প্রথম গদ্য কবিতা বলতে 1932 সালে প্রকাশিত পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতাগুলির কথা মনে করেন এবং তাই বলেন যে প্রেমেন্দ্র মিত্রই বাংলায় প্রথম গদ্য কবিতা রচনা করেন। প্রেমেন্দ্র মিত্রের প্রতি আমার শ্রদ্ধার অন্ত নেই, কিন্তু বলতে বাধ্য যে এই কথা সত্য নয়। রবীন্দ্রনাথ ওই পুনশ্চর ভূমিকাতেই লিখে গেছেন যে তাঁর মনে লিপিকার লেখাগুলি কবিতা, এবং সেগুলি প্রথম যখন ছাপা হয় তখন তাঁর নিজের ভাষায়, বাক্যগুলিকে পদ্যের মতো খণ্ডিত করা হয়নি, বোধ করি ভীরুতাই তার কারণ। যতদূর বুঝতে পারি, বিশ্বভারতী প্রকাশনার ইচ্ছাতেই রবীন্দ্রনাথের নিজের মতের বিরুদ্ধে কবিতাগুলিকে গদ্যের আকারে ছাপা হয়। লিপিকার প্রকাশকাল 1922, কবিতাগুলি তারও আগেই লেখা। আজ কিন্তু রবীন্দ্রনাথের যে কবিতাটি পাঠ করব তা তাঁর অতি পরিচিত কথা ও কাহিনীর কবিতা নয়, আর পরবর্তী জীবনের গদ্য কবিতাও নয়। কবিতাটির নাম নদী। এই কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছিলেন একটি উপহার হিসেবে। এই একটি কবিতা একটি ছোট্ট বইয়ের আকারে ছাপা হয় 1896 সালে। সে বইয়েরও নাম নদী। বইয়ের গোড়াতেই উৎসর্গে লেখা আছে, পরম স্নেহাস্পদ শ্রীমান বলেন্দ্রনাথ ঠাকুরের হস্তে তাহার শুভ পরিণয় দিনে এই গ্রন্থখানি উপহৃত হইল। বলেন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের ভাইপো। বলেন্দ্রনাথের বাবা বীরেন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র, রবীন্দ্রনাথের চেয়ে 15 বছরের বড় দাদা। বলেন্দ্রনাথ নিজে ছিলেন রবীন্দ্রনাথের চেয়ে মাত্র 10 বছরের ছোট এবং রবীন্দ্রনাথের সঙ্গে ঘনিষ্ঠ। ঠাকুর পরিবারের অন্যদের মতোই নিজে গুণী ছিলেন, কবিতা লিখতেন, বিভিন্ন প্রবন্ধ লিখেছিলেন, বিশেষ করে চিত্রশিল্প সম্পর্কিত প্রবন্ধ, যা তাঁর আগে বাংলায় খুব বেশি লোক লেখেননি।
দুঃখের বিষয়, টিউবারকুলোসিসে আক্রান্ত হয়ে মাত্র 28 কি 29 বছর বয়সে মারা যান। দীর্ঘজীবী রবীন্দ্রনাথকেই তাঁর অসমাপ্ত রচনাগুলি শেষ করার দায়িত্ব নিতে হয়। কিন্তু কল্পনা করি এসবের আগে তরুণ বলেন্দ্রনাথের বিবাহ উপলক্ষে একটি ঝলমলে দিনের জন্য লেখা হয়েছিল এই কবিতা। কবিতাটিও আশ্চর্য, যেন একটি যাত্রা কাহিনী বা জীবনী, কিন্তু মানুষের নয়, একটি নদীর। কিংবা হয়তো মানুষেরই জীবনের রূপক আসলে এই কবিতা। সে বিচার আপনারাই করবেন শ্রোতা বন্ধুরা। জগদীশচন্দ্র বসুর ভাগীরথীর উৎস সন্ধানে, যা আমরা এই পডকাস্টে এর আগে পাঠ করেছি, তার সঙ্গে এই কবিতার আরম্ভের উন্মনা প্রশ্নের কিছু মিল হয়তো কোনো কোনো শ্রোতাবন্ধু আমারই মতো পাবেন। কবিতাটিতে কথার মধ্যে ফাঁকের দ্বারা একটি বিশেষ পঠন ছন্দ নির্দেশ করা আছে। যারা রবীন্দ্রনাথের সহজ পাঠ পড়েছেন তাদের কাছে তা অতি পরিচিত মনে হবে, যেখানে রবীন্দ্রনাথ সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, এ ছন্দটি 2 মাত্রায় অথবা 3 মাত্রায় পড়া যায়, 3 মাত্রার তালে পড়লেই ভালো হয়। 2 মাত্রা যথা কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভোরে। 3 মাত্রা যথা কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভোরে। আমি যথাসম্ভব এই নির্দেশ পালন করেই পাঠ করার চেষ্টা করছি। আর কথা না বাড়িয়ে আরম্ভ করছি আজকের পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কাব্যগ্রন্থ উপহার জীবন দর্শন, নদী। ওরে তোরা কি জানিস কেউ, জলে কেন ওঠে এত ঢেউ? ওরা দিবস রজনী নাচে, তাহা শিখেছে কাহার কাছে? শোন চল চল ছল ছল, সদাই গাহিয়া চলেছে জল। ওরা কারে ডাকে বাহু তুলে, ওরা কার কোলে বসে দুলে। সদা হেসে করে লুটোপুটি, চলে কোনখানে ছুটোছুটি। ওরা সকলের মন তুষি, আছে আপনার মনে খুশি। আমি বসে বসে তাই ভাবি, নদী কোথা হতে এলো নাবি? কোথায় পাহাড় সে কোনখানে, তাহার নাম কি কেহই জানে? কেহ যেতে পারে তার কাছে, সেথায় মানুষ কি কেউ আছে? সেথা নাহি তরু নাহি ঘাস, নাহি পশু পাখিদের বাস। সেথা শব্দ কিছু না শুনি, পাহাড় বসে আছে মহামুনি। তাহার মাথার উপরে শুধু সাদা বরফ করিছে ধুধু। সেথা রাশি রাশি মেঘ যত, থাকে ঘরের ছেলের মতো। শুধু হিমের মতন হাওয়া, সেথায় করে সদা আসা যাওয়া। শুধু সারা রাত তারাগুলি, তারে চেয়ে দেখে আঁখি খুলি। শুধু ভোরের কিরণ এসে, তারে মুকুট পরায় হেসে। সেই নীল আকাশের পায়ে, সেথা কোমল মেঘের গায়ে, সেথা সাদা বরফের বুকে, নদী ঘুমায় স্বপন সুখে। কবে মুখে তার রোদ লেগে, নদী আপনি উঠিল জেগে। কবে একদা রোদের বেলা, তাহার মনে পড়ে গেল খেলা। সেথায় একা ছিল দিন রাতি, কেহই ছিল না খেলার সাথী। সেথায় কথা নাহি কারো ঘরে, সেথায় গান কেহ নাহি করে। তাই ঝুরু ঝুরু ঝিরি ঝিরি, নদী বাহিরিল ধীরি ধীরি। মনে ভাবিল যা আছে ভবে, সবই দেখিয়া লইতে হবে। নিচে পাহাড়ের বুক জুড়ে, গাছ উঠেছে আকাশ ফুঁড়ে। তারা বুড়ো বুড়ো তরু যত, তাদের বয়েস কে জানে কত।
তাদের খোপে খোপে গাঁঠে গাঁঠে পাখি বাসা বাঁধে কুটো কাঠে। তারা ডাল তুলে কালো কালো আড়াল করেছে রবির আলো। তাদের শাখায় জটার মতো ঝুলে পড়েছে শ্যাওলা যত। তারা মিলায়ে মিলায়ে কাঁধ যেন পেতেছে আধার ফাঁদ। তাদের তলে তলে নিরিবিলি নদী হেসে চলে খিলি খিলি। তারে কে পারে রাখিতে ধরে, সে যে ছুটোছুটি যায় সরে। সে যে সদা খেলে লুকোচুরি, তাহার পায়ে পায়ে বাজে নুড়ি। পথে শিলা আছে রাশি রাশি, তাহা ঠেলে চলে হাসি হাসি। পাহাড় যদি থাকে পথ জুড়ে, নদী হেসে যায় বেঁকে চুরে। সেথায় বাস করে শিংতোলা যত বুনো ছাগ দাড়ি ঝোলা। সেথায় হরিণ রোঁয়ায় ভরা, তারা কারেও দেয় না ধরা। সেথায় মানুষ নূতনতর, তাদের শরীর কঠিন বড়। তাদের চোখ দুটো নয় সোজা, তাদের কথা নাহি যায় বোঝা। তারা পাহাড়ের ছেলে মেয়ে, সদাই কাজ করে গান গেয়ে। তারা সারা দিনমান খেটে আনে বোঝা ভরা কাঠ কেটে। তারা চড়িয়া শিখর পরে বনের হরিণ শিকার করে। নদী যত আগে আগে চলে, ততই সাথী জোটে দলে দলে। তারা তারই মতো ঘর হতে সবাই বাহির হয়েছে পথে। পায় ঠুনু ঠুনু বাজে নুড়ি, যেন বাজিতেছে মল চুড়ি। গায়ে আলো করে ঝিকিঝিক, যেন পড়েছে হীরার চিক। মুখে কলকল কত ভাসে, এত কথা কোথা হতে আসে। শেষে সখিতে সখিতে মেলি, হেসে গায়ে গায়ে পড়ে হেলি। শেষে কোলাকুলি কলরবে, তারা এক হয়ে যায় সবে। তখন কলকল ছুটে জল, কাঁপে টলমল ধরাতল। কোথাও নিচে পড়ে ঝরঝর, পাথর কেঁপে ওঠে থর থর। শিলা খান খান যায় টুটে, নদী চলে পথ কেটে কুটে। ধারে গাছগুলো বড় বড়, তারা হয়ে পড়ে পড়ো পড়ো। কত বড় পাথরের চাপ, জলে খসে পড়ে ঝুপ ঝাপ। তখন মাটি গোলা ঘোলা জলে, ফেনা ভেসে যায় দলে দলে। জলে পাক ঘুরে ঘুরে ওঠে, যেন পাগলের মতো ছোটে। শেষে পাহাড় ছাড়িয়া এসে নদী পড়ে বাহিরের দেশে। হেথা যেখানে চাহিয়া দেখে, চোখে সকলই নূতন ঠেকে। হেথা চারিদিকে খোলা মাঠ, হেথা সমতল পথ ঘাট। কোথাও চাষিরা করিছে চাষ, কোথাও গরুতে খেতেছে ঘাস। কোথাও বৃহৎ অশ্বত্থ গাছে পাখি শীষ দিয়ে দিয়ে নাচে। কোথাও রাখাল ছেলের দলে খেলা করিছে গাছের তলে। কোথাও নিকটে গ্রামের মাঝে লোকে ফিরিছে নানান কাজে। কোথাও বাধা কিছু নাহি পথে, নদী চলেছে আপন মতে। পথে বরষার জলধারা, আসে চারিদিক হতে তারা। নদী দেখিতে দেখিতে বাড়ে, এখন কে রাখে ধরিয়া তারে। তাহার দুই কূলে ওঠে ঘাস, সেথায় যতেক বকের বাস। সেথা মহিষের দল থাকে, তারা লুটায় নদীর পাঁকে। যত বুনো বরা সেথা ফেরে, তারা দাঁত দিয়ে মাটি চেরে। সেথা শেয়াল লুকায়ে থাকে, রাতে হুয়া হুয়া করে ডাকে। দেখে এই মতো কত দেশ, কে বা গনিয়া করিবে শেষ। কোথাও কেবল বালির ডাঙা, কোথাও মাটিগুলো রাঙা রাঙা। কোথাও ধারে ধারে উঠে বেত, কোথাও দুধারে গমের ক্ষেত। কোথাও ছোটখাটো গ্রামখানি, কোথাও মাথা তোলে রাজধানী। সেথায় নবাবের বড় কোঠা, তারি পাথরের থাম মোটা। তারি ঘাটের সোপান যত,
জলে নামি আছে শত শত। কোথাও সাদা পাথরের পুলে নদী বাঁধিয়াছে দুই কূলে, কোথাও লোহার সাঁকোয়ে গাড়ি চলে ধক ধক ডাক ছাড়ি। নদী এই মতো অবশেষে এলো নরম মাটির দেশে, হেথা যেথায় মোদের বাড়ি, নদী আসিল দুয়ারে তারি। হেথায় নদী নালা বিল খালে দেশ ঘিরেছে জলের জালে, কত মেয়েরা নাহিছে ঘাটে, কত ছেলেরা সাঁতার কাটে, কত জেলেরা ফেলিছে জাল, কত মাঝিরা ধরেছে হাল, সুখে সারি গান গায়ে দাঁড়ি, কত খেয়া তরি দেয় পাড়ি। কোথাও পুরাতন শিবালয় তীরে সারি সারি জেগে রয়, সেথায় দুবেলা সকাল সাঁঝে পূজার কাঁসর ঘণ্টা বাজে। কত জটাধারী ছাই মাখা ঘাটে বসে আছে যেন আঁকা, তীরে কোথাও বসেছে হাট, নৌকো ভরিয়া রয়েছে ঘাট। মাঠে কলাই সরিষা ধান, তাহার কে করিবে পরিমাণ, কোথাও নিবিড় আখের বনে শালিক চরিছে আপন মনে। কোথাও ধু ধু করে বালুচর, সেথায় গাং শালিকের ঘর, সেথায় কাছিম বালির তলে আপন ডিম পেড়ে আসে চলে। সেথায় শীতকালে বুনো হাঁস কত ঝাঁকে ঝাঁকে করে বাস, সেথায় দলে দলে চখাচখি করে সারা দিন বকাবকি। সেথায় কাদা খোঁচা তীরে তীরে, কাদায় খোঁচা দিয়ে দিয়ে ফিরে। কোথাও ধানের ক্ষেতের ধারে ঘন কলা বন বাঁশ ঝাড়ে, ঘন আম কাঁঠালের বনে গ্রাম দেখা যায় এক কোণে। সেথা আছে ধান গোলা ভরা, সেথা খড় গুলা রাশ করা, সেথা গোয়ালেতে গরু বাঁধা, কত কালো পাটকিলে সাদা। কোথাও কলুদের কুঁড়ে খানি, সেথায় ক্যাঁকো করে ঘোরে ঘানি, কোথাও কুমোরের ঘরে চাক দেয় সারা দিন ধরে পাক। মুদি দোকানেতে সারাক্ষণ বসে পড়িতেছে রামায়ণ। কোথাও বসি পাঠশালা ঘরে যত ছেলেরা চেঁচিয়ে পড়ে, বড় বেতখানি লয়ে কোলে ঘুমে গুরু মহাশয় ঢোলে। কোথায় এঁকে বেঁকে ভেঙে চুরে গ্রামের পথ গেছে বহু দূরে, সেথায় বোঝাই গরুর গাড়ি ধীরে চলিয়াছে ডাক ছাড়ি। রোগা গ্রামের কুকুরগুলো ক্ষুধায় শুকিয়া বেড়ায় ধুলো। যেদিন পূর্ণিমা রাতি আসে, চাঁদ আকাশ জুড়িয়া হাসে, বনে ওপারে আঁধার কালো, জলে ঝিকিমিকি করে আলো। বালি চিকি চিকি করে চরে, ছায়া ঝোপে বসি থাকে ডরে। সবাই ঘুমায় কুটির তলে, তরি একটিও নাহি চলে। গাছে পাতাটিও নাহি নড়ে, জলে ঢেউ নাহি ওঠে পড়ে। কভু ঘুম যদি যায় ছুটে, কোকিল কুহু কুহু গেয়ে উঠে। কভু ওপারে চরের পাখি রাতে স্বপনে উঠিছে ডাকি। নদী চলেছে ডাহিনে বামে, কভু কোথাও সে নাহি থামে। হেথায় গহন গভীর বন, তীরে নাহি লোক নাহি জন। শুধু কুমির নদীর ধারে সুখে রোদ পোহাইছে পাড়ে। বাঘ ফিরিতেছে ঝোপে ঝাপে, ঘাড়ে পড়ে আসি এক লাফে। কোথাও দেখা যায় চিতা বাঘ, তাহার গায়ে চাকা চাকা দাগ। রাতে চুপি চুপি আসি ঘাটে, জল চক চক করি চাটে। এথায় যখন জোয়ার ছোটে, নদী ফুলিয়ে ফুলিয়ে ওঠে, তখন কানায় কানায় জল কত ভেসে আসে ফুল ফল। ঢেউ হেসে উঠে খল খল, তরি করি উঠে টলমল। নদী অজগর সম ফুলে গিলে খেতে চায় দুই কূলে। আবার ক্রমে আসে ভাঁটা পড়ে, তখন জল যায় সরে সরে,
তখন নদী রোগা হয়ে আসে, কাদা দেখা দেয় দুই পাশে, বেরোয় ঘাটের সোপান যত, যেন বুকের হাড়ের মতো। নদী চলে যায় যত দূরে, ততই জল উঠে পুরে পুরে, শেষে দেখা নাহি যায় কূল, চোখে দিক হয়ে যায় ভুল। নীল হয়ে আসে জলধারা, মুখে লাগে যেন নুন পারা, ক্রমে নিচে নাহি পাই তল, ক্রমে আকাশে মিশায় জল, ডাঙা কোনখানে পড়ে রয়, শুধু জলে জলে জলময়। ওরে একি শুনি কোলাহল, হেরি একি ঘন নীল জল, ওই বুঝি রে সাগর হোথা, উহার কিনারা কে জানে কোথা। ওই লাখো লাখো ঢেউ উঠে, সদাই মরিতেছে মাথা কুটে, ওঠে সাদা সাদা ফেনা যত, যেন বিষম রাগের মতো। জল গরজি গরজি ধায়, যেন আকাশ কাড়িতে চায়। বায়ু কোথা হতে আসে ছুটে, ঢেউয়ে হা হা করে পড়ে লুটে, যেন পাঠশালা ছাড়া ছেলে, ছুটে লাফায়ে বেড়ায় খেলে। এথা যত দূর পানে চাই, কোথাও কিছু নাই কিছু নাই, শুধু আকাশ বাতাস জল, শুধুই কলকল কোলাহল, শুধু ফেনা আর শুধু ঢেউ, আর নাহি কিছু নাহি কেউ। এথায় ফুরাইল সব দেশ, নদীর ভ্রমণ হইল শেষ। হেথা সারা দিন সারা বেলা, তাহার ফুরাবে না আর খেলা। তাহার সারা দিন নাচ গান, কভু হবে না কো অবসান। এখন কোথাও হবে না যেতে, সাগর নিল তারে বুক পেতে। তারে নীল বিছানায় থুয়ে, তাহার কাদামাটি দিবে ধুয়ে। তারে ফেনার কাপড়ে ঢেকে, তারে ঢেউয়ের দোলায় রেখে, তার কানে কানে গেয়ে সুর, তার শ্রম করি দিবে দূর। নদী চিরদিন চিরনিশি, রবে অতল আদরে মিশি। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।